ক্যাঙ্গারু সংরক্ষণ প্রকল্প। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। ক্যাঙ্গারু সংরক্ষণ প্রকল্প, ধরুন হঠাৎ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা পশ্চিমবঙ্গে একটা জায়গায় ক্যাঙ্গারু সংরক্ষণ করব। ক্যাঙ্গারু নাকি হঠাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে, ক্যাঙ্গারু সংরক্ষণ করব। ব্যাপারটা শুনে আপনারা সবাই আটকে উঠবেন। আপনারা যদি তৃণমূলের সমর্থক হন তো বলবেন দিদির হলোটা কি, আর আপনারা যদি বামপন্থী হন বা বিজেপির হন তো আপনারা ভবানীপুর ঠবানীপুর বলে অনেক গালমন্দ শুরু করে দেবেন, যে কি আমরা এই বিষয়ে আসবো। তার আগে বলি, আজ সকাল থেকে দেখছি একটা বাজারে একটা খবর রয়েছে যে ক্লেটনকে বোধহয় উড়িষ্যা চাইছে, যেহেতু ওদের রয় কৃষ্ণা এই মরশুমের মতন আউট হয়ে গেছে একটা লিগামেন্ট ইঞ্জুরির জন্য। তো সেইটা নিয়ে দেখি এক ইস্টবেঙ্গল ইউটিউবার যে রোজই একটা 1-1.5 ঘন্টার আগে একটা আড্ডা করতো ইউটিউবে, মানে এরকম প্রচুর চ্যানেল আছে যেখানে লোকজন এসে আড্ডা মারে। তো এরকমই একটা চ্যানেল, সেখানে যে মানে মুখ্য সঞ্চালক তিনি বলছেন যে আমরা বলতে চাই যে আপনারা গুজবে কান দেবেন না। তাহলে মানে কি বলতে চাইছে? বলছে দেখুন মানে এটা সত্যি ঘটনা, মানে তিনি বলছেন, আমি নয়, যে ক্লেটনকে চেয়েছে উড়ে এফসি, কিন্তু ডিসেম্বরে ক্লেটনকে কিছুতেই ছাড়বে না অস্কার। কেন না, ডিসেম্বরে ইস্টবেঙ্গলে একাধিক ম্যাচ আছে। তো এইটাই কারণ যে এই মুহূর্তে যেহেতু জানুয়ারির আগে নতুন প্লেয়ারকে নিতে পারবে না ইস্টবেঙ্গল, নতুন বিদেশি, তাই ডিসেম্বরে কিছুতেই ছাড়বে না ক্লেটনকে। আমি শুনে তাজ্জব হয়ে গেলাম। মানে এই ধরনের ইউটিউবার যারা রোজ ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট বানাচ্ছে ইস্টবেঙ্গলে, তারা বেসিক নিয়মগুলো জানার প্রয়োজন বোধ করেন। আমি ট্রান্সফার উইন্ডো নিয়ে বারবার বলেছি যে ট্রান্সফার উইন্ডো যারা চুক্তিবদ্ধ প্লেয়ার তারা ট্রান্সফার উইন্ডোর ছাড়া, ট্রান্সফার উইন্ডোর ব্যতীত কখনো ট্রান্সফার করতে পারবে না। সেটা যেমন আপনার টিমের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা উড়িষ্যা টিমের ক্ষেত্রে প্রযোজ্য। তো ক্লেটন তো একটা কন্ট্রাক্টেড প্লেয়ার ইস্টবেঙ্গলে। ক্লেটন ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে কোথাও যেতে পারবে না। মানে ক্লেটনকে আপনি তাড়িয়ে দিল, মানে ঘাট ধাক্কা দিল, ক্লেটন জানুয়ারির আগে ভারতে কোনো ক্লাবে যেতে পারবে না। কেন, রেজিস্ট্রেশন উইন্ডোটা সবসময় ইনকামিং রেজিস্ট্রেশন। এখন যদি কোনো একটা দেশে, আমি জানি না, আমাকে তাহলে ফিফার ওয়েবসাইটটা দেখতে হয়, কোনো একটা দেশে ধরুন ডিসেম্বরে উইন্ডো খুলে গেল, তাহলে সেই দেশে ক্লেটন যেতে পারে ডিসেম্বরে। কিন্তু বেশিরভাগ দেশে আমি যেটা দেখেছি মানে জানুয়ারি 1 তারিখেই বা তার পরে খুলছে ট্রান্সফার উইন্ডো। তো এমন কোনো দেশের এমন কোনো ক্লাবে খেলতে পারবে না ক্লেটন যেখানে ট্রান্সফার উইন্ডো এখনও খোলেনি। তো এটা বোকা বোকা কথাবার্তা যে অস্কার ছাড়বে না তাইও যাবে না। অস্কার ছাড়লেও যেতে পারবে না। ওকে উড়িষ্যা এফসি তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত একটা ক্লাব, তো তাকে ভারতের রেজিস্ট্রেশন উইন্ডো মেনে চলতে হবে। সুতরাং জানুয়ারি 1 তারিখের আগে ক্লেটন ভারতের কোনো ক্লাবে যেতেই পারবে না। এবার আসা যাক ওই ক্যাঙ্গারু সংরক্ষণ প্রকল্প। দেখুন, আমরা জানি বাংলায় ব্যাঘ্র প্রকল্প আছে, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে, সুন্দরবনে আছে, কিন্তু বাংলায় কি সিংহর আছে কোনো সংরক্ষণ প্রকল্প? নেই না। কেন, একটা ফ্লোরা অ্যান্ড ফনা বলে একটা কনসেপ্ট আছে। মানে আপনার স্থানীয় যে একটা ব্যালেন্স আছে, একটা ইকোসিস্টেম আছে, একটা প্রাণী এবং গাছপালা নিয়ে, সেই ইকোসিস্টেমটাকে আপনার সংরক্ষণ করতে হয়, সেটা মেনটেন করতে হয়, সেটাতে সমস্যা হলে সেটাকে আমরা দেখভাল করতে হয়। তো আমি দেখছিলাম আজকে একটা ইস্টবেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোনে এসে বারবার বলছে যে আমি কেন বিনোর ওপর রেগে আছি বা বিনোকে পছন্দ করি না। দেখুন, আমি এটা বারবার বলেছি, আমি সেই ব্যক্তিকে বললাম যে আপনাকে আমার ব্যক্তিগত স্তরে এটা বোঝানোর আর প্রয়োজন বোধ করছি না। আমি যেটা কি বলেছি যে সিনিয়র লেভেলে হায়ারিং একরকম আর জুনিয়র লেভেলে গ্রুমিংয়ের ব্যাপারটা আলাদা। জুনিয়র লেভেলে সবাইকে স্থানীয় স্তরে গ্রুমিং করতে হয়, যে সেইভাবে তো একটা ইকোসিস্টেম চলে। আমাদের দেশে ফেডারেল স্ট্রাকচারটা তো ওরকমই। ধরুন কৃষ্ণনগরের এমপি হঠাৎ বলছে আমি কলকাতা দক্ষিণের সেবা করব, বা কলকাতা উত্তরের এমপি বলছে আমি মুর্শিদাবাদের সেবা করব। ব্যাপারটা তা হতে পারে না। তো জুনিয়র স্তরে আমাদের মানে প্রত্যেকটা ক্লাবের উচিত
সেখানকার স্থানীয় প্লেয়ারদের তুলে ধরা বা তুলে আনা, টেনে আনা। তেমনই ধরুন কেরালা যেসব ক্লাব রয়েছে, যেমন গোকুলাম আছে, কেরালা ব্লাস্টার্স, তারা সেখানকার স্থানীয় বাচ্চাদের তুলে আনবে। ইস্ট বেঙ্গল তুলে আনবে বাংলার স্থানীয় বাচ্চাদের। এরকম যে যেখানে রয়েছে সে সেখান থেকে তুলে আনবে। সিনিয়র লেভেলে ব্যাপারটা ওপেন হয়ে যাবে। একটা সিনিয়র লেভেলে আমি তো বারবার বলছি, যদি কেরালা ব্লাস্টার্সের ধরুন সিনিয়র টিমের যে কোনো প্লেয়ার, ভারতীয় প্লেয়ারকে আপনার ভালো লাগলো, সে মানে মণিপুরের হোক, সে কেরালার হোক, যদি আপনার বাজেটে পোষায় নিয়ে আসুন, সেটা অন্য, সেখানে একটা ওপেন ফাইট। জুনিয়র লেভেলে আপনার কিন্তু গ্রুমিং করতে হবে, এবং এটা আপনি আপনার সমাজেও দেখবেন। ধরুন আপনার বাবা কোনো একটা অফিসের বস, ঠিক আছে, তো বাবা যখন ধরুন কোনো একটা অফিসের একটা খোলা পদের জন্য যখন নিয়োগ করেন, উনি সবাইকে ডাকেন ইন্টারভিউতে, কিন্তু বাবা আপনাকে ছোটোবেলা, আপনার যখন শৈশব, তখন কিন্তু শুধু আপনারই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। এমন নয় যে আপনার বাবা গিয়ে পাশের বাড়ির কোনো কাকুর ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। এইভাবেই চলে একটা সমাজ ব্যবস্থা। তো এইটা আমাদের নিতুরা এতদিন বুঝে উঠতে পারেনি, না বুঝে উল্টোপাল্টা কাজ করেছে। নিতু এখন বলেছে যে জেসি গো তো নিয়ে এসছে কেরালা থেকে, দক্ষিণ থেকে, আমি কেন আনবো না। দেখুন আবারও ভুল করছেন, বা আপনি না, বা নিতুরা ভুল করছে। জেসি গো কিন্তু কোনো কানা খোড়া ল্যাংড়া বা কোনো অল্প বয়সী কাউকে নিয়ে আসেনি। জেসি গোরা যাদের নিয়ে এসছে তারা ওই 19-20, মানে তারা বা তার থেকে একটু বেশি বয়স, বা তারা রেডি টু ডেলিভার ছিল। এমন নয় যে আপনি নিয়ে আসছেন, এসে 3 বছর ধরে তাকে তেল মশলা খাওয়াচ্ছেন, তাকে তৈরি করার চেষ্টা করছেন। এরা যাদেরকে নিয়ে এসেছিল তারা সবাই তৈরি ছিল। যেমন বাইচুং ভুটিয়াকে যে আমরা নিয়ে এসেছি 16-17 বছর বয়সে, এমন নয় যে ওকে এনে আমরা তারপর বহুদিন ধরে গ্রুমিং করেছি। ওকে এনে কিন্তু ফার্স্ট টিমে ফেলে দিয়েছি। তো এখন যেটা হচ্ছে বিনো যেটা করেছিল, ও ঝেঁটিয়ে তুলে আনছিল কেরালা থেকে ছেলেদের, এবং তার ফলস্বরূপ মানে আমাদের স্থানীয় ছেলেরা বঞ্চিত হচ্ছিল। কেননা একটা ব্যাপারও আছে, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কনসেপ্ট আছে, যে আপনি কাউকে নিয়ে আসছেন, স্কাউটিং করছেন, আর আপনি প্রমোশনের প্রসেসের সাথে জড়িত, ব্যাপারটাতে একটুখানি সমস্যা হয়। একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন কুয়াদ্রাত কোনো একটা ফিডব্যাক দিল যে আমি চাই যে রিজার্ভ টিমের প্লেয়াররা এই স্কিলগুলো যাতে প্রদর্শন করতে পারে। তো সেই ইনফরমেশনটা তো কুয়াদ্রাত ডাইরেক্ট দিচ্ছে না, না রিজার্ভ টিমের ছেলেদেরকে, সে দিচ্ছে বিনোকে। এবার বিনোর একটা কনফ্লিক্টে পড়ে যাচ্ছে। কেন না, কিছু কিছু ছাত্রকে সে নিজে স্কাউটিং করে নিয়ে এসছে, তাদের এই প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে 3 বছরের মধ্যে উনি আইএসএল টিমে পাঠিয়ে দেবেন। তো এখানে তো একটা ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার বলা যে ইউথ ডেভেলপমেন্টের দায়িত্ব যারা থাকবে তারা যেন সিনিয়র টিমের দায়িত্বে বা প্রমোশনের দায়িত্বে না থাকে, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থাকে না। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, যে একটা ফেডারেল স্ট্রাকচারে সবার উচিত স্থানীয় স্তরে ডেভেলপ করা। ধরুন কোনো একটা রাজ্যের কোনো সিস্টেমই নেই, সেক্ষেত্রে আপনি না সেই রাজ্যকে সাহায্য করতে পারলেন, কিন্তু কেরালার তো আছে, কেরালাতে প্রচুর জুনিয়র টিমও আছে, আপনার গোকুলাম আছে, আপনার কেরাল ব্লাস্টার্স আছে। তো আপনি গিয়ে কেন আবার কেরালার সেবা করবেন? এইটা কিন্তু বোঝার দরকার আছে। মানে ক্যাঙ্গারু যেমন পশ্চিমবঙ্গের প্রাণী নয়, বা সিংহ পশ্চিমবঙ্গের প্রাণী নয়, পশ্চিমবঙ্গে যেসব প্রাণী আছে, ধরুন গন্ডার আছে, হাতি আছে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এদের যদি কোনো সমস্যা হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার যদি বলে আমরা এদের রক্ষণাবেক্ষণ বা এদের ভরণ পোষণের দায়িত্ব নেব বা এদের সংরক্ষণের দায়িত্ব নেব, তাহলে ব্যাপারটা মানে দাঁড়ায়। এখন অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারু, সেখানে যদি হঠাৎ করে, এমনি ক্যাঙ্গারু প্রচুর আছে, মানে ওখানে পারমিশন দেয় মাঝে মধ্যে স্থানীয় শিকারীদের ক্যাঙ্গারু মারার জন্য, মানে কন্ট্রোল করার জন্য। ব্যাপারটা একটুখানি নিষ্ঠুর যদিও, কিন্তু করে ওরা বলে এটা নাকি ওদের দরকার। অস্ট্রেলিয়াতে আমার পরিচিত আছে বেশ কিছু, আমার আত্মীয় স্বজন, তাদের থেকেই শোনা। দেখে তো অস্ট্রেলিয়ার কোনো সমস্যা হলে, অস্ট্রেলিয়ার কোনো প্রাণী নেই, সেটা অস্ট্রেলিয়া করবে। ভারত গিয়ে হঠাৎ করে ক্যাঙ্গারু তুলে এনে মানে শুরু করবে না তার সংরক্ষণ, বা বাংলা করবে না। তেমন ধরুন জিরাফ, আফ্রিকার জিরাফে হঠাৎ করে প্রবলেম হলো, সে হঠাৎ করে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে না আমি এসে বাঁকুড়ায় জিরাফ সংরক্ষণ করব। সকলে ভালো থাকবেন।